শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, সংখ্যালঘু আক্রোশ সেটাই কি সামনে এলো? কেন বলছি, কোন ঘটনার প্রেক্ষিতে বলছি? আপনারা জানেন যে বাংলাদেশের নির্মম মুখ আবারও প্রকাশ্যে। দিনের পর দিন একের পর এক খবর আপনাদের সামনে রাখি, আর আজ যে খবর আমরা জানতে পারলাম তা হলো নিরীহ মৎস্যজীবী যারা দেশে ফিরলো, তারা যখন বাংলাদেশে আটকে পড়ে তাদের উপর অত্যাচার চলে, হাত পা বেঁধে মারধর করা হয় ওপারে। বাংলাদেশের হাসপাতালে ভর্তিও ছিলেন অনেকে। আর যে ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন কি নির্মম এক পরিস্থিতি, যেখানে এই শীতের দিনেও একটা গরম জামাও তাদের জোটেনি, এভাবেই তাদেরকে ওপার থেকে এপারে ফেরানো হয়। এই যে ভয়াবহ অভিজ্ঞতা তাদের, এ নিয়ে আজ তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। আর তা শোনার পর কিভাবে রিয়্যাক্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আগে। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আটকে পড়া, ভিন দেশে আটকে পড়া, দীর্ঘদিন পরিবারের সাথে দেখা না হওয়া, মানসিক যন্ত্রণা রয়েছে, তার উপর শারীরিক যন্ত্রণা। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারা মারলো, কেনই বা মারলো? হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো, বাংলাদেশে গত কয়েকদিন ধরে যেভাবে অশান্ত হয়ে চলেছে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, এই ঘটনা, এই যে মৎস্যজীবীদেরকে মারধর করার ঘটনা কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখে দিল, হ্যাঁ সংখ্যালঘুদের ওপরে কিন্তু অত্যাচার চলছে। এই যে বাংলাদেশি যারা আটকে ছিল, যে ভারতীয় যারা মৎস্যজীবীরা, তারা যেটা এখানে আসার পর তারা যেটা বলছেন, একদম ভয়াবহ ঘটনা। তারা যখন সমুদ্রে জাল ফেলেছিলেন এবং সমুদ্রের স্রোতে তারা যখন ভাসছিলেন, তারা কোনো ক্রমে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে এবং তাদেরকে বাংলাদেশ যে কোস্ট গার্ড তাদেরকে আটক করে এবং তাদের উপর চলে বেধড়ক মারধর, এমনকি হাত পা বেঁধে তাদেরকে মারধর করা হয়। এবং সেই মারধরের জন্য তারা কিন্তু বাংলাদেশ হাসপাতালে বেশ কয়েকদিন ধরে কিন্তু ভর্তি ছিলেন, তেমনই কিন্তু অভিজ্ঞতার কথা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আমাদের এই দিকেই যে ভারতীয় যে মৎস্যজীবী পরিবার, 95টি পরিবার, তারাও কিন্তু এই আশঙ্কার কথা কিন্তু আমাদেরকে বারে বারে জানিয়েছিলেন। তারা যেটা বলেছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের উপরে যে চরম অত্যাচার চলছে, তাতে করে তাদের পরিবারের যে সদস্য তারা কি করে ভারতে ফিরবেন, সেটা নিয়ে কিন্তু একটা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অবশেষে কিন্তু তারা ভারতে ফিরেছেন। অনেকেই কিন্তু বলছেন হ্যাঁ মারধর করেছে, ঠিক আছে, কিন্তু ভারতে ফিরেছেন, এটাই আমাদের কাছে অনেক। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে যে ঘটনার কথা যে বারবার করে বলা হচ্ছে, যে মৎস্যজীবীদেরকে যে মারধরভাবে করা হয়েছে, তাতে করে কিন্তু ভারতীয় যে মৎস্যজীবী সংগঠন তারা কিন্তু ধিক্কার জানিয়েছে। তারা যেটা একেবারে বিশ্বজিৎ, আর এই যে অভিজ্ঞতার কথা তারা জানিয়েছেন দেশে ফিরে, এই 95 জন মৎস্যজীবীকে কি ফেস করতে হয়, তাদের মধ্যে কারোর অভিজ্ঞতা সত্যি রোমহর্ষক, শুনুন একবার। আমি অভিজিৎ 3 নম্বরের মাঝি, লেবার ছিল 17 জন, একজন আমার মারা যায়। বাংলাদেশের কোস্টগার্ড আমার বোটকে মেরে দেয়, আমাকে প্রচুর মেরেছে। 5 জন লোক পড়ে যায়, 4জনকে পেয়েছি, একজনকে পাইনি। আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড নেভি, বলার মতো কথা নেই। আমার দেশকে পর্যন্ত এদিকে গালাগালি দেয় ওনারা। এটা আমার ছেলেও পড়ে গেছে নদীতে। 4 জনকে তুলতে পারি, একজনকে আমাকে তুলতে দেয়নি। যদি খুঁজতে পারতাম, আমার রাত 3টা বাজে এই ঘটনা হয়েছে, তাহলে আমি লোকটা হয়তো পেতাম। আমাকে ওরা সেই সুযোগ দেয়নি স্যার। জেলে ওখানটার যেরকম আইন কারণ সেভাবেই রেখেছে, কিন্তু যখন আমাদের সরকার এখান থেকে একটু খোঁজখবর নিয়েছে, তখন একটু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, তার আগে কিন্তু করেনি। আর আমাদের বোর্ডের মাল সমান যা আছে, কাঁচি পর্যন্ত, রূপ পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমাদের মোবাইল, পরনের প্যান্ট, জামা, ওষুধ, দাবা সব নিয়ে গেছে। তাকে কৃতজ্ঞতা জানাবার আমার বাসা নেই। আমার তরফ থেকে কোটি কোটি ওনাকে শ্রদ্ধা জানাই। না, জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুট নিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এইভাবে অত্যাচার করতে আপনারা মারধর কদিন করেছে, 5 দিন মতন করেছে। মারধর কারা করেছিল? মারধর করেছিল কোস্টগার্ড। আমার এই হাতে মেরেছে, আমার এখানে মেরেছে, শিরে মেরেছে, আমাকে খুব মারধর করেছিল।
আমার এই হাতে এখনো ওই গিরাতে এখনো প্রচুর ব্যথা করতে আছে, প্রচুর গিরায় লেগেছে। এ ছবি সত্যি কষ্টে। এপার বাংলার মৎস্যজীবীরা ওপারে গিয়ে ঠিক কি কি ফেস করেছেন আপনাদেরকে শোনালাম, কিন্তু ছবি আলাদাও রয়েছে। ছবি আলাদা রয়েছে তার কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে এভাবে ওপার বাংলা থেকে এখানে এসে আটকে পড়া মৎস্যজীবীদের এভাবে ট্রিট করা হয়নি। তাই বলতেই হচ্ছে দুই দেশের দুই ছবির কথা। বাংলাদেশের ভারতীয় মৎস্যজীবীদের মার আর এদেশে বাংলাদেশি মৎস্যজীবীদের চিকিৎসা, তারা থ্যাঙ্কফুল, তারা জানিয়েছেন তাদের কৃতজ্ঞতা। শুনুন। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা বাড়ি ফিরতে হয়েছি, এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশাই কামনা করি যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। এই কয়েক মাস আনসার্টেনিটির মধ্যে কেটেছে, অনিশ্চয়তা, প্রবল অনিশ্চয়তা। আর তাই ওপারে যেখানে আক্রোশের মুখে তাদের পড়তে হয়, আর এপারে ফিরে তাদের মুখে চওড়া হাসি, কারণ এপারে ফিরে তাদের মিলল সংবর্ধনা, মিলল 10,000 টাকা। কয়েক মাস অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে বাড়ি ফিরলেন তারা, এ রাজ্যের 95 মৎস্যজীবী। 4 তারিখ বাংলাদেশের ছবিটা দেখুন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শীতেও নামমাত্র গরম জামা কাপড় গায়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। আর এরপর আজ সকালে গঙ্গাসাগরে তারা পৌঁছন। তারপর রাজ্যের উদ্যোগে তাদের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মুখ্যমন্ত্রী সংবর্ধনাও দেন তাদের। অবশেষে দেখুন সেই ছবি, যেখানে পরিবার পরিজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তারা। চরম উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন এতদিন তাদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হন, তিনি পরিবারকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, তারা খুব দ্রুত ফিরে আসবেন। ফিরলেন তারা আজ। আর এবার এই যে গঙ্গাসাগরের দিকে আমরা নজর রাখছিলাম, এই গঙ্গাসাগরে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তার মেলার প্রস্তুতি দেখতে গেলেন এবং কথা বললেন এই মৎস্যজীবীদের সঙ্গে, ঘরে ফিরে আসা মৎস্যজীবীদের সঙ্গে, তা নয়। এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি মঞ্চ এক অন্য আনন্দ নিয়ে এসেছে। কেন বলছি? তার কারণ গঙ্গাসাগরের প্রভূত উন্নয়ন করার জন্য ভাবনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের দানে মন্দিরের উন্নয়ন, মুখ্যমন্ত্রীর আবেদনে সারা কপিলমুনি আশ্রমে। এতদিন দানের পুরোটাই পাঠানো হতো অযোধ্যায়, এবার থেকে দানের একাংশ দিয়ে সেখানে যা যা সমস্যা, ভাঙন রোধ সহ মন্দির উন্নয়নের কাজ, তা করা হবে। গঙ্গাসাগরে সমুদ্র ভাঙন রুখতে খরচ করে রাজ্য সরকার, আর এবার এই দানের 25% দিয়ে মন্দির উন্নয়নের কাজও হবে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কথাতেই ছিল সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার কারণ গঙ্গাসাগর এমনই জায়গা যেখানে একবার মানুষ গেলে আর যেতে চাইতেন না, কিন্তু এখন পুরোটাই বদলে গিয়েছে। গঙ্গাসাগর মানুষ বারবার যেতে চান। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন, তাতে গঙ্গাসাগর শুধুমাত্র রাজ্যে, শুধুমাত্র গোটা দেশে নয়, বিশ্ব দরবারেও সমাদৃত হতে পারে আগামী দিনে প্রভূত উন্নয়ন হলে। দেখো, একদমই আগামী 3 থেকে 4 বছর বাদে গঙ্গাসাগরের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা গোটাটাই বদলে যাবে। তার কারণ রাজ্য সরকারের উদ্যোগে মুড়িগঙ্গা নদীর ওপর প্রায় 5 কিলোমিটার ব্যাপী একটি ব্রিজ বা সেতু তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিলমুনি মন্দিরে দাঁড়িয়েই আজ সেই ঘোষণা করেছেন, অর্থাৎ আগামী 3 থেকে 4 বছরের মধ্যে গঙ্গাসাগরে যাতায়াত করা অন্তত কোনো অসুবিধাজনক হবে না পুণ্যার্থীদের কাছে। যদিও মুখ্যমন্ত্রী এটাও দাবি রেখেছেন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি কেন কেন্দ্র দিচ্ছে না। পাশাপাশি কপিলমুনি মন্দির কর্তৃপক্ষকেও তিনি আবেদন জানিয়েছেন, তারা যে দানের পুরো টাকাই অযোধ্যায় পাঠিয়ে দিতেন, তার 25% টাকা অন্তত মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যাতে তারা খরচা করে। রাজ্য সরকার গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু প্রায়শই দেখা যায় প্রাকৃতিক বিপর্যয়ের সময় বা কোনো ঝড় বা বৃষ্টি এলে দেখা যায় সাগরের একটা ভাগ, অর্থাৎ জল, কিন্তু মন্দিরের কাছাকাছি চলে আসে এবং সেক্ষেত্রে মন্দিরের
ক্ষয়ক্ষতি হয়, তাই কংক্রিটের কিছু নির্মাণ করা যায় নাকি দানের সেই 25% টাকা দিয়ে, সেটা মন্দির কর্তৃপক্ষকে ভেবে দেখার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আবেদনে মন্দির কর্তৃপক্ষ সাড়াও দিয়েছেন এবং তারা জানিয়েছেন আগামী দিনে এই বিষয়টি তারা পর্যালোচনা করে গোটা বিষয়টি তারা বাস্তবায়িত করবেন। ফলত সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের যেমন একাধিক উন্নয়নের কর্মসূচি রয়েছে, আগামী 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মেলা চলবে, তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে মন্দিরের উন্নয়নকে কেন্দ্র করে যাতে মন্দির কর্তৃপক্ষ এগিয়ে আসে, তাদের দানের 25% টাকা নিয়ে তারা যাতে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে কংক্রিটের কিছু নির্মাণ করা যায় যাতে মন্দিরে জল না ঢুকতে পারে, সেই কোনো পরিকল্পনা করা যায় নাকি প্রশাসনের সহযোগিতায় মন্দির বেশ, আমাদের নজর থাক সোমরাজ। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে, সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন আপ जो बोलेंगे हम करेंगे। अभी चर्चा हो रही थी, दीदी ने कहा समुद्र देवता निरंतर आगे बढ़ रहे हैं भगवान कपिल मुनि की तरफ, तो इसको कैसे रोका जाए, इसको कैसे कंक्रीट किया जाए जिससे कि मंदिर ये सुरक्षित रहे। इन सबको दृष्टिगत रखते हुए पूज्य गुरुदेव भगवान महंत ज्ञानदास जी ने कहा है, दीदी को आश्वासन दिया है कि जो भी होगा मंदिर प्रशासन की तरफ से उसको रोकने का हर संभव प्रयास किया जाएगा। जो भी पैसे लगे वो लगाएगा मंदिर प्रशासन।